আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৪৬ নম্বর পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আধার খাবার নিয়ে এসে নিজের হাতে আলোকে খাইয়ে দিতে লাগলো এবং নিজেও এক প্লেট থেকে খেতে লাগলো। আলো খাবার চিবোতে চিবোতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। ইস, তাদের জীবন থেকে কতগুলো দিন চলে গেল, সাথে তিনজন কাছের মানুষকেও হারিয়ে ফেললো। এসব ভাবতেই আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। আধার চমকে উঠে চোখের পানি মুছে দিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, শরীর খারাপ করছে? মাথা ব্যথা করছে? ডক্টর ডাকবো? আলো নাক টেনে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, শরীর ঠিক থাকলেও যে আমার মন এখন ঠিক নেই স্যার। আমার প্রিয়জনদের খুব মনে পড়ছে, তাদের সাথে কেমনটা না হলেও পারতো। আদার আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সেও এই কষ্টটা অনুভব করতে পারছে, কারণ সেও তো নিজের পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে। এই মেয়েটা না হয় নিজের মনের দুঃখ কষ্ট তাকে বলছে, কিন্তু সে কিভাবে তার অসহনীয় যন্ত্রণা কথাগুলো বলবে, যেগুলো তাকে প্রতিনিয়ত একটু একটু করে তিলে তিলে শেষ করছে, যার জন্য সে এই মেয়েটাকে প্রথমে ইগনোর করেছে। হৃদয়টা ভালোবেসে ফেললেও সে কখনো স্বীকার করেনি, এমনকি নিজের অবাধ্য অনুভূতি থেকে পালিয়েও বেরিয়েছে। কিন্তু যখন মেয়েটাকে হারাতে বসেছে, তখন নিজের ভুল বুঝতে পেরেছে, আর এতে সে নিজের উপরে ভীষণ রেগে আছে। শুরুতে যদি অতীত না ভেবে মেয়েটাকে একটু আপন করে নিত, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ভালোবাসবো না, ভালোবাসবো না করতে করতে ঠিক তো ভালোবেসে ফেলল। কিন্তু সে কি করতো? চাইলেও কি আর অতীত ভুলে যায়? অজানা কারণে তার মনের মধ্যে এক ভয় কাজ করত, প্রিয় মানুষকে হারানোর ভয়। অথচ সে না ভালোবেসে এই যখন অনুভূতি তাকে অনুভব করতে হয়েছে, তাহলে এখন থেকে না হয় সে ভালোবেসেই কষ্ট সহ্য করবে। তারপর যা হবার হোক, তবুও সে আর নিজের অনুভূতি থেকে পালাবে না। কারণ দিন শেষে এই পাগল মেয়েটার কাছে তার সুখ, একটু শান্তি, হয়তো বেশি। আদা শান্ত চোখে আলোর মলিন চেহারার দিকে তাকিয়ে জানতে চাইল, এই আমিটার কাছে থাকলে কোনো রকম সমস্যা নেই তো তোমার? লিসেন, আমি আগের মতো নেই, একটু একটু পরিবর্তন হয়েছে, আর তোমাকে কিন্তু এখন থেকে আমাকে সহ্য করতে হবে। একটু থেমে পুনরায় আওড়ালো, আমার আদর নিতে তোমার কোনো অসুবিধা আছে? আলো মাথা নিচু করে লাজুক হেসে মিনমিনিয়ে বলল, আদার এক ভু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তাহলে গতকাল গাড়িতে জ্ঞান হারালে কেন? আমি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে নিব? আপনার ওই হঠাৎ আমিষ রূপটা দেখে হজম হয়নি, তাই ওই আর কি। আদার হতাশ কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, ঠিক আছে ম্যাডাম, বাইরে থাকাকালীন না হয় আপনার কাছে নিরামিষ ছেড়ি হয়ে থাকবো, আর বাড়িতে শুধুই তোমার ব্যক্তিগত পুরুষ। সপ্তাহখানেক পর আজ ভার্সিটিতে পা রেখেছে আলো। মানুষটা তাকে এখন আসতে দিতে চায়নি, বাড়িতে আরও কিছুদিন রেস্ট নিতে বলেছিল, কিন্তু সে শুনেনি বারণ। না জানিয়ে একা একা চলে এসেছে, কারণ বন্ধু মহলের জন্য তার মনটা ছটপট করছে। ইস, কতদিন হয়ে গেল কাউকে দেখে না, কথা বলে না, আড্ডা দেয় না, হাসি মজাও করে না। আচ্ছা, সবাই কি তাকে ভুলে গিয়েছে নাকি বড্ড অভিমান করে আছে জানা নেই আলোর। তবে তার খুব কষ্ট হচ্ছে, কারণ সে একই ক্লাসে আছে আর তার বন্ধু মহলেরা এগিয়ে গেছে। একইভাবে হুট করে তার জীবন থেকে ১.৫ বছর না গেলেও পারত। আলো আড়ালে চোখের পানি মুছে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ব্যাগ চেপে ধরে এগিয়ে যেতে লাগলো। এই ভার্সিটিতে তার কত পুরনো স্মৃতি রয়েছে, অথচ আজ সব কিছু কেমন জানি নতুন নতুন লাগছে। চেনা জিনিসও অচেনা হয়ে গেছে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হঠাৎ আলোর পা জোড়া শীতল হয়ে যায়। ওই তো তার প্রিয় মানুষজন সবাই একসাথে বসে থেকে কিছু একটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। আলো দূর থেকে অপলক নয়নে সবাইকে দেখে নিল, তারপর আস্তে ধীরে কাছে এগিয়ে গেল। ততদিন এত মাস পর বান্ধবীকে দেখে সবার মুখে হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তেই সকলের মাঝে পিনপত নীরবতা ছুঁয়ে যায়। আলো ইতুতীয় তাকাতেই তাকে ওই স্পষ্ট সুরে জিজ্ঞেস করলো, কেমন আছো তোরা? শালুক তাচ্ছিল সুরে বলল, এই মেয়ে তো দেখছি কিন্তু তোর মতো স্বার্থপর বেঈমান দেখিনি। আলোর কান্না পেলেও সে নিজেকে সামলে নিয়ে তামান্নার দিকে তাকায়। তামান্না মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এসেছিস কেন? তোর স্বামীর কাছে যা আর বিদেশেই থাক। আমরা কে হই তোর? কেউই না। আর না তুই আমাদের কেউ হোস। তুই যেমন বিদেশের মাটিতে পা রাখতে না রাখতে ভুলে গিয়েছিস আমাদের, আমরা ঠিক তেমন ভুলে গেছি তোকে। তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয়। আসলে আমি কতদিন আলো সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েই ফারহা বলে উঠল, হয়েছে থাক, তোকে তো এখন আর অজুহাত দিতে হবে না। আমাদের কাছে এত ফাও টাইম নেই যে তোর বাহানা শুনবো। আমরা অনেক আগে তোকে ভুলে গেছি। এখন তুই থাক তোর মনে, আর আমাদের থাকতে দে আমাদের মনে। এই চল। কথাগুলো বলে ফারহা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্ঝর ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে একজোড়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমাদেরকে এইভাবে পড়না করে দিল পারতিস? আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি তোদেরকে পর করে দেইনি, পরিস্থিতি আমাকে তোদের থেকে পর করে দিয়েছে। আমি কখনোই ভুলে যাইনি তোদেরকে, কখনোই যাইনি। আমি স্বার্থপর বেঈমান নই রে, একটুও নই। এক হাতে মাথা চেপে ধরে বেঞ্চের উপর ধপ করে বসে পড়লো আলো। বড্ড ব্যথা করছে। আজকাল বেশি মানসিক চাপ নিতে পারে না, একটু মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছে। ডক্টর বলেছেন পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।
এর মধ্যে অতিরিক্ত টেনশন কিংবা মানসিক চাপ না নিতে তার জন্য সে এতদিন ভার্সিটিতে আসেনি। সে সবাইকে অনেকবার কল SMS দিয়েছে, কিন্তু কেউ রিসিভ করেনি, এমনকি সামান্য SMS পর্যন্ত সিন করা প্রয়োজন মনে করেনি। এসব ভেবে হাসলো আলো। তার পরিবার সবার কথা ভেবে কিছুই জানায়নি, অথচ আজ তার এত বছরের বন্ধুত্ব এক মুহূর্তে শেষ হয়ে গেল। আলো কিছুক্ষণ একা বসে থেকে পানি খেয়ে উঠে চলে গেল। তার ইয়ার লস হয়েছে, ফলস্বরূপ আগের বসে রয়ে গেছে। তুমি এখানে? আলো অন্যমনস্ক হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল। একসময় তার ক্লাস থাকলেও একা এতিমের মতো ক্লাসে যেতে ইচ্ছে করছে না। এই নতুন ক্লাসে পরিচিত নেই তার, আর না কাউকে চেনে, তাইতেই একা একা ঘুরছে। তখন খুব চেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে মুখ তুলে সামনে তাকায়। তার থেকে কিছুটা দূরে আদার্সের কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আলো হঠাৎই রেগে যায়। সে ওদুর পানি বোতল ছুঁড়ে মেরে চিল্লিয়ে বলে উঠল, আমি কোথায় আসবো নাকি আসবো না সেটার জন্য আপনাকে কফিয়ত দিতে হবে, নাকি আপনার থেকে অনুমতি নিতে হবে? আধার কিছুক্ষণ চুপ করে থেকে এগিয়ে এসে দুই হাতে আজলার আলোর চেহারা ধরে শান্ত গলায় বলল, আমি কখনোই তোমাকে বন্দি জীবন দিতে চাইনি, আর না ভবিষ্যতে দিব। তুমি আগে যেমন মুক্তি পাখির মতো ছিলে তাই রয়েছ, শুধু তোমার জীবনের সাথে এখন এই আমিটাই জড়িয়ে গেছি। তুমি চাও বা না চাও, এই পুরো তুমিটার খেয়াল রাখার দায়িত্ব আমার। আর সেখানে শুধু একবার কেন, আমি হাজারবার কফিয়ত চাইব। প্রতি উত্তরে আলো কিছু বলল না, শুধু স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে রাখলো। আদার এক হাতে আলিঙ্গন করে অন্য হাতে মাথা বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। একটু থেমে পুনরায় বলল, সরি, আসলে আমি এমন রিয়েক্ট করতে চাইনি। আধার বুকের কপালে মাঝে ঠোঁট শুয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আলো ঠোঁটের কোণে হাসি ফুটলো, অথচ তার চোখ দুটো টলমল করছে। আদার হয়তো মেয়েটার চোখের ভাষা বুঝতে পারল, তাই তো সে কথা ঘোরানোর জন্য গম্ভীর কণ্ঠে বলল, এখানে এসেছো ভালো কথা, তাহলে ক্লাসে না করে টই টই করে ঘুরছো কেন? লিসেন মিস কালো, ক্লাস ফাঁকে দিলে সোজা পরীক্ষায় ফেল করিয়ে দেব। তখন বসে থেকে বাদাম খেয়েও আর আফসোস করো। অন্য সময় হলে আলো এটা নিয়ে ঝগড়া শুরু করতো, কিন্তু এখন তার কিছু ভালো লাগছে না। তাই সে কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, আমি ক্লাসে যাচ্ছি, আপনাকে কষ্ট করে আর ফেল করাতে হবে না। আদা ঠোঁট কামড়ে হেসে বলল, দ্যাটস লাইক এড গুড গার্ল। আলো মলিন হেসে পিছন ঘুরে চলে গেল ক্লাসরুমের দিকে। আর আধার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও চলে গেল একটা ক্লাসের দিকে। স্টপ গাইস। শালুক, তামান্না, ফারহান, নির্ঝরম, মারুফ ক্লাস শেষ করে একসাথে সিঁড়ি বেয়ে নামছিল। তখন পিছন থেকে ছেড়ে গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই থমকে যায় এবং ঘুরে দাঁড়ায়। তামান্না শান্ত গলায় বলল, জি স্যার, কিছু বলবেন? আধার দুই হাতে প্যান্টের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে নামতে ধীর কণ্ঠে বলল, আলোকে ভুল বুঝছো, তোমাদের ধারণার বাইরে আলোর সাথে কি কি ঘটেছিল। স্যারের কথা শুনে সবার কপাল কুঁচকে যায়। শালুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনি হয়তো আসল ঘটনা জানেন না, তাই এমন বলছেন। ওই স্বার্থপর মেয়ে তার বিদেশি স্বামীর কাছে গিয়ে আমাদের ভুলে গেছে। সামান্য একটা ফোনও কল দেয়নি। আমার কতটা ছটফট করছি জানেন? ওই পরিবারকে কল দেওয়ার পর এসব জানতে পারি। আমরা যেতে চেয়েছিলাম ওর বাড়িতে, কিন্তু যখন জানলাম ওই দেশে নেই, তখন আর যাইনি। শুধু শুধু ওর পরিবারকে হয়রানি করে কী লাভ? তোমাদের এটা সত্যি বলে মনে হয় আলো এমনটা করবে, অন্তত তোমাদের সাথে? পাশ থেকে ফারহা বলল, মনে হয় না স্যার, কিন্তু ও তো নিজে এমনটা মনে করাতে আমাদের বাধ্য করিয়েছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিনই না হয় সপ্তাহে একবার করে আমাদের কল দিত, কিন্তু ও সেটাও করেনি। তাহলে কেন এখন ওর সাথে আমরা ভাববো? সেখানে আমাদের কথাই ভাবেনি। দিন শেষে স্বামীকে পেয়ে আমাদের বন্ধুত্ব ভুলে গেছে। আদার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, তোমরা ভুল করছো, আই রিপিট ভুল করছো। আলোর কখনোই তোমাদেরকে ভুলেনি, শুধু পরিস্থিতি খারাপ ছিল। আর তোমাদের যেটা জানো সেটা সম্পূর্ণ ভুল। মেয়েটা কখনো দেশের বাইরে যায়নি, সে এই দেশেই ছিল। স্যারের কথা শুনে সবাই চমকে উঠল। মারুফ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ওই যদি এখানেই থাকতো তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখেনি কেন? আর ওর পরিবার কেন মিথ্যা বলল? তোমাদের কথা ভেবে সত্যি কথা বলিনি, আর এটাই ভুল হয়েছে ওনাদের। শুরু থেকে যদি তোমরা আসল ঘটনা জানতে, তাহলে হয়তো এখন এমন ভুল বুঝতা না। যাই হোক, যা হবার হয়ে গেছে। আমি জাস্ট এটা বলতে এসেছি, তোমাদের বান্ধবী 1 বছর কমায় ছিল এবং 6 মাস রিহ্যাবিলিটেশনে সেন্টারে ভর্তি ছিল। এই তো কিছুদিন আগে বাড়িতে ফিরেছে। তোমাদের জন্য আরেকটা নিউজ রয়েছে, আলোর ভাই রোহিত তার ওয়াইফ মেঘলা আর এই দুনিয়াতে নেই। 1.5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তোমাদের বান্ধবী সোজা কমায় যায়। তোমরা ঠিকই বলেছ, মেয়েটা খুবই স্বার্থপর। না হলে কি সবাইকে ছেড়ে একা হাসপাতালে বেড়ে দিনের পর দিন জীবন্ত লাশের মতো থাকতে পারতো? ছেলের বলা কথাগুলো শুনে 5 জনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা অবিশ্বাস চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। একটু আগে বলা বাক্যগুলো ঠিক হজম করতে পারছে না। তারা এটা কল্পনাও করতে পারেনি মেয়েটা এতদিন কমায় ছিল, অথচ তারা ভুল বুঝে কত কিছু না বলেছে। তামান্না তো মুখ চেপে ধরে নীরবে কেঁদে দিয়েছে। সবার চোখে অশ্রু টলমল করছে, কারণ কেউ এমনটা ভাবতে পারেনি। নির্ঝর কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন?
আধার পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে যেতে বলে উঠল, আমি ওর হাজব্যান্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। আলো ক্লাস শেষে বাগানে বসে থেকে বই পড়ছিল। তখন খেয়াল করলো তার বন্ধু মহল সবাই এসে পাশে বসেছে। তবু সে কিছু বলল না, চুপচাপ বই পড়তে থাকলো। হ্যালো, তামান্নাটাকে আলো সাড়া দিল, বলুন সিনিয়র আপু। তামান্না, শালুক, ফারহা কিছু না বলে হঠাৎই মেয়েটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এতে আলো হসকুচিয়ে গেল, পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল। মারুফ ধলা গলায় বলল, আমরা কখনো ভাবতেই পারিনি এমন কিছু ঘটে যাবে, তবু আমাদের ব্যবহারের জন্য সরি, খুব সরি। আলো ফিচেল হেসে বলল, একজন স্বার্থপর বেঈমান মেয়ের কাছে সরি চাইতে হবে না, নয়তো দেখা যাবে সে আবার আপনাদের ভুলে গিয়েছে। শালুক শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, সরি, আমি খুব সরি। হুট করে আমাদের এই দূরত্ব মানতে পারিনি, তোর পর ভীষণ অভিমান হয়েছিল, তাই এখন রাগে মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। তুই তো জানিস আমি বুঝি কম আর চিল্লাই বেশি। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো তোকে ভুল বুঝবো না, কখনোই না। আলো চোখের পানি মুছে হেসে বলল, ঠিক আছে, দিলাম ক্ষমা করে। এখন 3 মুটকি ছাড় আমাকে, নয়তো তোদের চাপে আবার কমায় চলে যাব। 3 জন ছেড়ে দিল আলোকে। ফারহা চোখ মুখ মুছে অভিমানী কণ্ঠে বলল, আদার ছেড়ে দিয়ে তোর স্বামী হয় সেটা আমাদের বলিসনি কেন? আলোয় মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো। সে আগেই বুঝতে পেরেছে এই লোকটাই সব কিছু বলে দিয়েছে, কিন্তু এটাও যে বলেছে সেটা তো বুঝতে পারেনি। সে কিছুক্ষণ চুপ থেকে সবটা বুঝিয়ে বলল। সব কিছু শুনে নির্ঝর আফসোস সুরে বলল, দিন শেষে কিনা তোর কপালে ওই নিরামিষ বদমাইশ সেরটাই জুটল। নিশ্চয় বাড়িতে তোর পায়ের সাথে পা মিলিয়ে ঝগড়া করে আজ তো একটা নিরামিষের রস মতো খাটাস লোক। তুই এইটাকে সহ্য করিস কীভাবে? আমি তোর জায়গায় থাকলে নির্ঘাত পাগল খাতায় ভর্তি হয়ে যেতাম। আলো শব্দ করে হেসে উঠে বলল, ওই লোকটা যদি বনলল হয় তাহলে আমি বাঘাতে তুল। বনল নয় বল, করলা, নিম পাতার রস, সাথে মাছ মাংস ছাড়া নিরামিষ তরকারি। আলো তামান্না পিঠে চাটি মেরে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমার স্বামীকে নিয়ে মজা করবি না, নয়তো ওনাকে বলে পরীক্ষায় ফেল করিয়ে দেবো তোদেরকে। ফারহা হেসে উঠে বলল, দেখা যাবে তোকেই ফেল করিয়ে দিয়ে বসে আছে তোর ব্যক্তিগত পচা স্যার। আলো হেসে আনমনে বলে উঠল, উনি পচা নয়, উনি খুবই ভালো আর আমার বেস্ট স্যার। বেস্ট হাজব্যান্ড। চলবে গাইস, পরবর্তী পার্টে এই চ্যানেল আপলোড করা আছে, সবাই দেখে নিন।